নমস্কার বন্ধুরা, আমি সুভাষিস সংবাদ সোচ্চারে এই মুহূর্তে আপনাদের স্বাগত জানাই। আজকে ষষ্ঠ দফার ভোট পর্ব শেষ হলো। এই মুহূর্তে আমাদের কাছে যে ভোট পার্সেন্টেজের যে খবর আমরা পেয়েছি নির্বাচন কমিশন সূত্রে, তো প্রায় 80% ভোট এই ষষ্ঠ দফায় পশ্চিমবাংলায় হয়েছে। আপনারা জানেন সারা দেশে 58টি লোকসভা আসনের নির্বাচন এবং পশ্চিমবাংলায় 8টি লোকসভা নির্বাচন আজকে সম্পন্ন হলো। মোটের ওপর শান্তিপূর্ণভাবেই ভোট পর্ব হয়েছে, দু একটি জায়গায় বিক্ষিপ্ত ঘটনা ছাড়া। আপনারা জানেন যে গত 48 ঘন্টায় নন্দীগ্রামে একজন মহিলার, বিজেপি সমর্থক মহিলার খুন হয়েছেন এবং পাশাপাশি মহিষাদলে একজন তৃণমূল কংগ্রেসের কর্মীও কিন্তু খুন হয়েছে। এই দুটি রক্তপাত খুনের ঘটনা ছাড়া আর কিছু বিক্ষিপ্ত হিংসা সংঘর্ষ ঘটেছে। মোটের ওপর বলা যায় এইটুকু বাদ দিলে সার্বিকভাবে পশ্চিমবাংলার ভোট কিন্তু আজকে যথেষ্টই শান্তিপূর্ণ ছিল। এখন ঘটনা হচ্ছে এই ষষ্ঠ দফার নির্বাচনে যে প্রশ্নটা সুস্বাভাবিকভাবেই আপনাদের কাছে উঠে আসছে, সেটা হয়তো আপনারা জানতে ইচ্ছুক যে ষষ্ঠ দফার এই 8টি আসনে মোটামুটি কাদের কীরকম অবস্থা। দেখুন, আমরা আমাদের সংবাদ সোচ্চারের পক্ষ থেকে আমরা শুরুতেই যেটা বলেছিলাম যে পশ্চিমবাংলার এবারের লোকসভা নির্বাচনে যে বিজেপি কিন্তু 2019-এ যে জনসমর্থন বিজেপি পেয়েছিল, এবারের সেই জনসমর্থন অনেকটাই বিজেপির ক্ষেত্রে ভাটার টান আছে। এটা আমরা আজকে বলছি না, এটা আমরা লোকসভা নির্বাচনের একদম প্রথম দিন থেকে, ঘোষণা হওয়ার প্রথম দিন থেকেই বলছি। এই কারণে যে গত 2019-এর লোকসভা নির্বাচনে মূল যে ফ্যাক্টর হয়ে গেছিল, যেটা হচ্ছে মানুষের কাছে পুলওয়ামা যে হত্যাকাণ্ড ঘটেছিল এবং তার পরবর্তী সময় যে সার্জিক্যাল স্ট্রাইক করা হয়েছিল, পাকিস্তানের এলাকার মধ্যে ঢুকে ভারতীয় সেনারা যেভাবে উগ্রপন্থী বা জেহাদিদের খতম করেছিল, সেই সব বিষয়গুলো, সেই সব গল্পগুলো সামনে আসার পর একটা মানুষের মধ্যে একটা বিশাল দেশভক্তি জাগ্রত হয়, দেশপ্রেম জাগ্রত হয় এবং তারা সেই সময় ভেবে নিয়েছিলেন যে নরেন্দ্র মোদী একমাত্র ভারতবর্ষের সার্বভৌমত্ব, ভারতবর্ষের ভারতবর্ষকে রক্ষা করার ক্ষেত্রে একমাত্র বিবেচক প্রধানমন্ত্রী, একমাত্র বিচক্ষণ প্রধানমন্ত্রী। কিন্তু পরবর্তী সময় এই পুলওয়ামার ঘটনাকে কেন্দ্র করে আপনারা জানেন জম্মু কাশ্মীরের প্রাক্তন গভর্নর সত্যপাল মালিক, তিনি বেশ কিছু তথ্য ফাঁস করে দিয়েছিলেন, যেখানে প্রমাণ হয়েছিল যে বিজেপি খানিকটা ষড়যন্ত্র করে ভোটে জেতবার জন্য এই হত্যাকাণ্ডটা চালিয়েছিল এবং সেই হত্যাকাণ্ড কিভাবে হয়েছে, কিভাবে সংগঠিত করা হয়েছিল, তার পুঙ্খানুপুঙ্খ ব্যাখ্যা কিন্তু বিভিন্ন সময় সত্যপাল মালিক তিনি বিভিন্ন সভা সমিতিতে বলুন, বিভিন্ন চ্যানেলে বলুন, তিনি কিন্তু এই সত্যটা একদম প্রকাশ্য করে দিয়েছিলেন। ফলে একদম সম্পূর্ণ উলঙ্গ করে দিয়েছিলেন তিনি ভারতবর্ষের প্রধানমন্ত্রী এবং বিজেপিকে। এখন এই ঘটনার পর মানুষ কিন্তু তাদের মধ্যে যে বিজেপি সম্বন্ধে একটা বিশাল ইমোশন কাজ করছিল, বিশাল আবেগ কাজ করছিল, সেই আবেগটা কিন্তু অনেকটাই চলে গেছে, যেখানে মানুষ ভাবতে শুরু করেছে, ভেবে নিয়েছে যে এই সরকার বা এই প্রধানমন্ত্রী একজন মিথ্যেবাদী, কপট, দুরাচারী ছাড়া আর কিছু না। তো সেই কারণেই কিন্তু খানিকটা বিজেপির পালে হাওয়া যথেষ্টই হালকা হয়ে গেছিল। কিন্তু অনেকেই ভেবেছিলেন রাম মন্দির নির্মাণের পর বিজেপির একটা পালে বিশাল হাওয়া উঠবে, কিন্তু এটাও পাশাপাশি অনেক বিচক্ষণ রাজনৈতিক বিশ্লেষক তারা বলেছেন যে রাম মন্দির নির্মাণ না হওয়া পর্যন্ত সেটা একটা মেজর ইস্যু ছিল, কিন্তু যখনই রাম মন্দির নির্মাণ হয়ে গেছে এবং সেখানে রামলালার মূর্তি প্রতিষ্ঠা হয়ে গেছে, তখন সেটাকে নিয়ে আর নতুন করে রাজনীতি হোক, এটা
ধর্মপ্রাণ হিন্দু সমাজ তারা কিন্তু ভালোভাবে এটা নেননি। সেই রামলালাকে নিয়ে বিজেপি যেভাবে দিনের পর দিন রাজনৈতিক ফয়দা লোটার চেষ্টা করেছে, এটা ধর্মপ্রাণ হিন্দু সমাজ তারা কিন্তু ভালোভাবে এটা নেয়নি। ফলে এটারও একটা বিশাল প্রভাব পড়েছে এবারের এই নির্বাচনে, যেখানে আমাদের কাছে এই মুহূর্তে যে খবর, তাতে উত্তরপ্রদেশে ৮০টি আসনের মধ্যে বিজেপি প্রায় অর্ধেক আসন এবারে হারাতে চলেছে। যদি তাই হয় তাহলে বলতেই হবে সারা ভারতবর্ষের নিরিখে বিজেপির কিন্তু অবস্থা খুবই খারাপ। এবং বিভিন্ন পরিসংখ্যানে দেখা যাচ্ছে যতই গদি মিডিয়া তারা বারবার নানানভাবে আমাদের বিজেপি এবং নরেন্দ্র মোদীর হয়ে ফলাও করে প্রচার করুন না কেন, কিন্তু বাস্তব সত্যটা হলো এবারে কিন্তু বিজেপি ২০০-র বেশি আসন পাচ্ছে না, বরং ১৫০ থেকে ২০০-র মধ্যে বিজেপি আটকে যাবে, এরকম ধারণা কিন্তু আজকের ষষ্ঠ দফা নির্বাচনের পর অনেকেই করছেন। তো এবার আসি এই রাজ্যে আপাতত যেভাবে ভোট আমরা হতে দেখেছি আজকে ষষ্ঠ দফা মিলিয়ে, তাতে কিন্তু পরিষ্কার বিজেপি কিন্তু অনেক অনেক ব্যাকফুটে চলে গেছে এবং তৃণমূল কিন্তু অনেক অনেক মানে কি বলবো, একদম সুপরিকল্পিতভাবে এই নির্বাচন কিন্তু তৃণমূল খেলছে, যে পরিকল্পনা বিজেপির মধ্যে পাওয়া যায়নি। প্রথম কথা হচ্ছে, যেটা আমাকে গতকালই এক ভদ্রলোক প্রশ্ন করছিলেন, আমার কাগজের ভালো পাঠক, তিনি বলছিলেন যে বিজেপির হাওয়া কতটা। আমি বললাম যে দেখুন, 2019-এ বিজেপি একটা হাওয়ায় জিতেছিল, সেই হাওয়াটা ছিল পুলওয়ামার ঘটনা। যেমন 1984 সালে ইন্দিরা গান্ধীর হত্যাকাণ্ডের পর কংগ্রেস এই রাজ্যে 16টা আসনে জয়ী হয়েছিল, একটা বিশাল মানে ইন্দিরা ঝড় বয়ে গেছিল সারা ভারতবর্ষ জুড়ে, এবং তার জন্য 411টা আসনে রাজীব গান্ধী জিতে এসেছিল, প্রায় বিরোধীরা নির্মূল হয়ে গেছিল, বিজেপি সংসদে মাত্র 2টো আসন পেয়েছিল। সেই হাওয়া কিন্তু 1989 রাজীব গান্ধী সময় কিন্তু ধরে রাখা যায়নি, যদিও 89 সালে রাজীব গান্ধীর মৃত্যু হওয়ার পর বেশ কিছু আসনে কংগ্রেস রাজীবের মৃত্যুর কারণে সহানুভূতি ভোট পেয়ে কংগ্রেস বেশ কিছু আসনে জেতে, এবং সেই জিতে এসে কংগ্রেস একটা জগা খিচুড়ি সরকার গঠন করে 5 বছর চালায়। কিন্তু এগুলো হচ্ছে একটা আবেগের ভোট, এগুলো হচ্ছে একটা ইমোশনের ভোট, সহানুভূতির ভোট। সেটা কিন্তু কখনো কখনো কোনো ব্যক্তি বিশেষকে কেন্দ্র করে বা রাষ্ট্রকে কেন্দ্র করে একটা গড়ে ওঠে, কিন্তু সেটা দীর্ঘদিন স্থায়ী হয় না। মানুষ যখন বাস্তবের জগতে পা রাখে, মানুষ যখন তার বাস্তবে প্রতিদিন দৈনন্দিন নানান সমস্যার মধ্যে দিয়ে চলতে থাকে, তখন কিন্তু তার কাছে এগুলো একদম গৌণ হয়ে যায়, মুখ্য হয়ে যায়। তার যে এই সরকারের আমলে সে কি পাচ্ছে কি পাচ্ছে না, এই সরকার যতটা বলছে ততটা করছে কিনা, সেই বিশ্লেষণগুলো কিন্তু তখন মানুষ করতে থাকে। ঠিক যে কারণেই এবারে 2024-এর নির্বাচনে বিজেপিকে এই কঠিন পরিস্থিতির মধ্যে পড়তে হয়েছে। আমরা দেখতে পাচ্ছি বিজেপির নেতাদের মধ্যে কোনো সুনির্দিষ্ট কোনো বক্তব্য নেই, সুনির্দিষ্ট কোনো পরিকল্পনা বা প্রকল্পের কথা নেই, শুধু জাতপাত ভিত্তিক কথা, এনআরসি নিয়ে কথা, বিভিন্ন রকম বিদ্বেষমূলক কথা এবং কুরুচিকর ভাষা। যে কুরুচিকর ভাষা পশ্চিমবাংলার রাজনীতিতে বামফ্রন্ট একসময় এনেছিল, যা আজও পর্যন্ত মানে চলছে এবং যা মানুষ কিন্তু ভালোভাবে নেয় না। আমরা দেখেছি বিভিন্ন সময় আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীকে নিয়ে নানান কুরুচিকর মন্তব্য করছেন বিরোধী দলের নেতা, বিরোধী দলের নেত্রীরা। এটা কিন্তু পশ্চিমবাংলার মানুষ আরও খারাপভাবে নিচ্ছে, এবং সেটার কারণে কিন্তু তৃণমূলের সমর্থনের পারদ কিন্তু আরও চচ্চর করে বাড়ছে। এবং আজকের ষষ্ঠ দফার নির্বাচনে আমাদের আজকে একটা জায়গায় এসে বলতে অসুবিধে নেই যে
এই 8টা সিটের মধ্যে অন্তত 5 থেকে 6টা সিট কিন্তু যেগুলো বিজেপির দখলে ছিল, যেমন ঝাড়গ্রাম, মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া এবং বিষ্ণুপুর, এই 5টা সিট কিন্তু বিজেপি এবার হারাতে চলেছে এবং এখানে তৃণমূলের জয় হবে। এবং রইল যেটা হচ্ছে পূর্ব মেদিনীপুরের তমলুক এবং কাঁথি, এ পর্যন্ত আমরা যেটুকু খবর পেয়েছি তাতে কাঁথিতে লড়াইটা 50-50 হলেও তমলুকে কিন্তু দেবাংশু 5,000 ভোটে জিতলেও জিতবে। আমাদের স্থানীয় মানে যে সমস্ত সাংবাদিক বন্ধুরা রয়েছেন তাদের মাধ্যমে আমরা এইটুকু আভাস পেয়েছি। তো এখন ষষ্ঠ দফার নির্বাচনে যদি এই রকম একটা ইঙ্গিত বহন করে এবং এটা যদি সত্যি বাস্তব হয়, তাহলে বলতেই হবে বিজেপি কিন্তু পশ্চিমবাংলায়, কারণ আগামী শেষ দফার নির্বাচনে বিজেপির আর সেরকম কোনো ভালো ফল আশা করার কোনো জায়গা নেই। কারণ কলকাতায় যে দুটো আসন, দুটোই তৃণমূলের একদম দুর্গ বলা যায়। এখানে বিজেপি কিছু করার নেই। যাদবপুরে সায়নী ঘোষ ক্যান্ডিডেট হওয়ার পর যাদবপুরে তৃণমূল সম্পূর্ণ একটা অন্য জমি পেয়েছে, যেখানে বিজেপি এবং ওখানে যে সিপিএমের ক্যান্ডিডেট যে দাঁড়িয়েছে সৃজন ভট্টাচার্য, তিনিও যথেষ্ট একজন স্বচ্ছ ভাবমূর্তির ডিওয়াইএফআই কর্মী। ফলে ওখানে সিপিএম যদি বেশি ভোট টানে তাহলে কিন্তু বিজেপির সর্বনাশ হবে। অনির্বাণ গাঙ্গুলিকে সেইভাবে মানুষ চেনে না, জানে না। ফলে ওখানে বিরোধী ভোট ভাগাভাগির সূত্রে যাদবপুরে কিন্তু সায়নী ঘোষের জয়টা নিশ্চিত বলা যেতে পারে। এবং ডায়মন্ড হারবারে সবাই জানে ডায়মন্ড হারবারে বিজেপি এবারে প্রায় একরকম ওয়াকওভার দিতে বাধ্য হয়েছে অভিষেক ব্যানার্জিকে। ডায়মন্ড হারবারে একটা গল্প আমাদের যদিও এর কোনো তথ্য প্রমাণ আমরা জানি না, একটা গল্প এসে সেখানে নাকি নওশাদ সিদ্দিকীর যে আইএসএফ এর যে লোকজন আছে তাদেরকে প্রচুর টাকা দিয়ে তাদেরকে কেনার চেষ্টা চলছে এবং বাজেট নাকি 100 কোটি টাকা। সবটাই নাকি, এই জন্য বলছি আমরা কিন্তু মানে এই বক্তব্যের কোনো দায় নেব না, কারণ বিভিন্ন রকম সূত্র থেকে বিভিন্ন রকম খবর আসছে। সেই খবর কতটা সত্য কতটা মিথ্যে এটা বলার মতো জায়গায় আমরা নেই, আমাদের সেই পরিকাঠামো নেই সেগুলো নিয়ে যে আমরা একদম তদন্তমূলক কোনো একটা পরিসংখ্যান বা কোনো একটা কিছু উপস্থাপন করব। তো এটা ঘটনা। ডায়মন্ড হারবারে বিজেপি জয়ের কোনো সম্ভাবনা সেভাবে বিজেপির সবচেয়ে বড় শত্রুও দেখে না। মথুরাপুর এবং জয়নগর, সাউথ 24 পরগনার এই যে আসনগুলো, এর একটাও বিজেপির কিন্তু বেরোবার কোনো জায়গা নেই। সুতরাং একদম শেষ দফার নির্বাচনে যে কটি আসনে নির্বাচন হবে সব কটিই যে তৃণমূলের ঝুলিতে যাবে এটা এখনই বলে দেওয়া যায়। একমাত্র বসিরহাটটা নিয়ে একটা গল্প তৈরি করেছিল বিজেপি, সন্দেশখালী সেখানকার মা বোনেদের উপরে অত্যাচার, তাদেরকে ধর্ষণ, এইসব নিয়ে একটা টেম্পু তুলতে পেরেছিল। টেম্পু বলতে একটা প্রচার মানুষের মধ্যে খাওয়াতে পেরেছিল। কিন্তু ওই গঙ্গাধর কয়েলের যে ভিডিও, সেই ভিডিও ভাইরাল হয়ে যাওয়ার পর, স্টিং অপারেশনের সেই ভিডিও ভাইরাল হয়ে যাওয়ার পর বিজেপির নিজস্ব দ্বন্দ্ব, এবং প্রতিদিনই ওদের কোনো না কোনো ভিডিও অডিও রোজ ভাইরাল হচ্ছে এবং প্রতিদিনই দেখা যাচ্ছে যে একটা ষড়যন্ত্র তৈরি করা, একটা সুপরিকল্পিতভাবে একটা অংশের মানুষকে মেলাইন করা, একটা ধর্মের মানুষকে দোষারোপ করা, এই রকম একটা প্ল্যান ছক বিজেপি করেছিল, যেটা আজকে প্রকাশ্যে এসে গেছে। এবং আমাদের যেটুকু খবর, বসিরহাট কিন্তু বিজেপি গোয়া হারবে, একদম মানুষ বিজেপিকে একদম শুইয়ে দেবে বলা যায়। যে ছকটা শুভেন্দু অধিকারী তৈরি করেছিল সেটা আদপে বিজেপির কাছে সবচেয়ে বড় বুমেরাং হবে। সুতরাং এই জায়গায় থেকে দাঁড়িয়ে বলতে পারি যে লাস্ট ফেজের নির্বাচনে বিজেপির কিন্তু আর নতুন করে কিছু পাওয়ার জায়গা নেই। এবং সেই জায়গায় দাঁড়িয়ে বিজেপি বিশেষ করে শুভেন্দু অধিকারী, গোটা বিজেপি দল যেভাবে শুভেন্দু অধিকারী নির্ভর একটা রাজনৈতিক দল হয়ে গেছিল,
যেখানে শুভেন্দু প্রতিদিন নানান বাক্যবয়নের মধ্যে দিয়ে পশ্চিমবাংলার মহিলা মুখ্যমন্ত্রীকে নানানভাবে চোর শব্দ থেকে শুরু করে নানানভাবে তাকে কি বলবো, তাকে কটাক্ষ করেছেন, কুরুচিকর ভাষায় কটাক্ষ করেছেন। এবং সর্বোপরি অভিজিৎ গাঙ্গুলি যেভাবে তার দর কত এই নিয়ে প্রশ্ন তুলেছিলেন। তো সেই সব মিলিয়ে যেটা বলা যায় সেটা হচ্ছে পশ্চিমবাংলায় কিন্তু বিজেপির মানুষ একদমই বিজেপিকে মেনে নিতে পারছে না। এবং মেনে যে নিতে পারছে না তার সবচেয়ে বড় উদাহরণ আজকে বাইপাসে মমতা ব্যানার্জির যে পদযাত্রা আমরা দেখেছি, সেই পদযাত্রায় যে পরিমাণ, এবং গত দুদিন ধরেই কামারহাটিতে যে পদযাত্রা মমতা ব্যানার্জি করেছেন, এইসব পদযাত্রাগুলোতে যেভাবে মানে স্বতঃস্ফূর্ত মানুষ রাস্তার দুধারে দাঁড়িয়ে যে মমতা ব্যানার্জিকে যেভাবে স্বাগত জানাচ্ছেন, যেভাবে তাকে সমর্থনের হাত বাড়িয়ে দিচ্ছেন, তাতে একটা কথা খুব পরিষ্কার বোঝা যাচ্ছে এ রাজ্যে আদপে কি ঘটতে চলেছে। আমরা যতই গদি মিডিয়া যতই প্রচার করুক, যতই খাওয়ানো খবর করার চেষ্টা করুক, মানুষ কিন্তু পরিষ্কার বুঝে গেছে। এবং মানুষকে যারা বোকা ভাবে, যারা ষড়যন্ত্র করছেন, বিভিন্ন রকমভাবে ষড়যন্ত্র করছেন, তারা যদি এই ষড়যন্ত্রের পাঠটা না করে তারা যদি একটু বুথ লেভেলে, যেমন আমাদের কাছে খবর আছে যে বিজেপি অনেক কিছু করছে, অনেক টাকা পয়সা খরচা করছে, কিন্তু বুথ লেভেলে বিজেপির কোনো সংগঠনই নেই। বহু ক্ষেত্রে বিজেপির মানে এজেন্ট পর্যন্ত খুঁজে পাচ্ছে না, এজেন্ট দিতে পারছে না। এবং এজেন্ট দিতে না পারার জন্য তারা বিরোধী দল দিকে আঙুল তুলছে, যে বিরোধী দলে তৃণমূলের দিকে আঙুল তুলছে যে তৃণমূলের সন্ত্রাসের কারণে নাকি তারা এজেন্ট দিতে পারছে না। কিন্তু এটা সম্পূর্ণ একটা ভেগ কথাবার্তা। এবং এইটা বলে নিজেদের অপদার্থতা ঢাকার যে চেষ্টা করছে, তাতে লাভের লাভ বিজেপির কিছু হচ্ছে না। বিজেপি কিন্তু আদপে আরও বেশি করে মানে সত্যটাকে ঢাকতে গিয়ে মিথ্যের আশ্রয় নিচ্ছেন, এবং তাতে কিন্তু তাদের ক্ষতি আরও বেশি হচ্ছে। আমরা যারা রাজনীতি করতাম একসময় এবং রাজনৈতিক জগৎকে যারা জানি চিনি, তারা আমরা দেখেছি যে সিপিএমের জামানায় আমাদের রাজনৈতিক নেতারা, আমরা যখন কংগ্রেস করতাম, আমাদের কংগ্রেসের নেতৃবৃন্দরা বলতেন যে আর যাই হোক মাটি কামড়ে পড়ে থাকতে হবে, নিজের বুথে নিজেকে সামলাতে হবে। তাতে তোমার উপর যতই অত্যাচার হোক, যতই শাসানি আসুক, যতই তোমার উপর চাপ আসুক, বুথ ছেড়ে যাওয়া চলবে না। এবং আমরা সেই সময় দেখেছি যে সিপিএমের ক্যাডার বাহিনী যে কংগ্রেসের বুথ এজেন্টদের ওপর কি ধরনের অত্যাচার করত, কি ধরনের তাদের ওপরে মানসিক চাপ সৃষ্টি করত। আপনারা জানেন যে একটা সময় ছিল যে কংগ্রেসের কেউ বুথ এজেন্ট হতে চাইলে তার বাড়িতে আগের দিন সাদা থান কাপড় পাঠিয়ে দেওয়া হতো, যে তার বাড়ি তার বইয়ের হাতে থান কাপড় পৌঁছে যেত, যে তার স্বামী যদি বুথে এজেন্ট হয়ে বসে তাহলে তাকে আর বেঁচে বাড়ি ফিরতে হবে না। এই রকম ঘটনা বিভিন্ন ক্ষেত্রে আমরা দেখেছি আরামবাগে কি ধরনের সিপিএমের সন্ত্রাস হয়েছে, যেখানে যত ভোটার লিস্টে যত ভোটার আছে তার থেকেও বুথে বেশি ভোট পড়েছে, এরকমও ঘটনা দেখেছি। এবং এমনও দেখা গেছে 1200-1300 ভোটার যে বুথে, সেই বুথে কংগ্রেসের একটা কি দুটো ভোট পড়েছে, বাকি সব সিপিএমের ভোট গেছে। এরকম নানান সন্ত্রাস, নানান কিছু আমরা সিপিএমের জামানায় দেখেছি। কিন্তু তৎসত্ত্বেও কংগ্রেসের রাজ্য নেতৃত্ব, কংগ্রেসের কেন্দ্রীয় নেতৃত্ব ছেড়েই দিন, কারণ কেন্দ্রীয় নেতৃত্ব কোনোদিনই পশ্চিমবাংলার রাজনীতিতে কোনোদিন মাথা ঘামায়নি, যার ফলে শত অত্যাচারেও কংগ্রেসিরা কিন্তু কোনোদিন, যারা কংগ্রেস করতাম, আমাদের কাছে কোনো বিকল্প পথ ছিল না। শেষ পর্যন্ত মমতা ব্যানার্জি যখন 1998 সালে তৃণমূল কংগ্রেস সৃষ্টি করেন, তখনই একমাত্র সিপিএমের বিরুদ্ধে লড়াই করার একটা বিকল্প পথ আমরা মানুষ খুঁজে পায়, এবং সেই খুঁজে পাওয়ার মধ্যে দিয়েই কিন্তু লড়াই হয়, এবং সেই লড়াইয়ের কারণেই কিন্তু সিপিএমকে বাংলা থেকে চলে যেতে হয়।
সুতরাং এই যে কথাটা বলছিলাম যে বুথ ভিত্তিক যে সংগঠন, সেই বুথ ভিত্তিক সংগঠন, সেই সংগঠন করার মতো যে স্ট্যামিনা, যে কঠিন পরিশ্রম, সেই কঠিন পরিশ্রম কিন্তু বিজেপির না কর্মীদের মধ্যে আছে, না নেতাদের মধ্যে আছে। ভাবা যায় না এক একটা নেতা তারা 14টা 15টা করে সিআরপিএফ জওয়ান নিয়ে তারা নিরাপত্তা বলয়ের মধ্যে তারা ঘুরে বেড়াচ্ছেন, অথচ দেখা যাচ্ছে গ্রামে যে মানুষটা বিজেপি করবে বলে ঠিক করছেন বা বিজেপি করছেন, তার কোনো নিরাপত্তা নেই। তার উপরে যখন তখন অ্যাটাক হয়ে যেতে পারে বা অ্যাটাক হচ্ছে, সেক্ষেত্রে কিন্তু দেখা যাচ্ছে কোনো সংগঠনটা দানা বাঁধতে পারছে না। এই রকম একটা পরিস্থিতিতে এই রাজ্যে বিজেপির সংগঠন এবং সেই সংগঠন নিয়ে এবং বিজেপি যে আগামী দিনে খুব একটা ভালো কিছু করবে এরকম কোনো বিশ্বাস অন্তত এই ষষ্ঠ দফার নির্বাচন শেষে আমাদের কাছে পরিষ্কার নয়। এবং খুব পরিষ্কারভাবে যেটা বলে দেওয়া যায় যে শাসক দল তৃণমূল যদি 30 থেকে 32টা আসন পায়, তাহলে একদমই আশ্চর্য হওয়ার কিছু থাকবে না। বরং এটা বলা যায় যে সিপিএম কিন্তু বিভিন্ন জায়গায় তারা কিন্তু সাধ্যমতো যথেষ্ট লড়াই দিয়েছে এবং সেই লড়াইয়ের কারণে যদি কোনো লোকসভা আসনে সিপিএম দ্বিতীয় হয়, তাহলে কিন্তু আশ্চর্য হওয়ার কোনো কারণ নেই। এবং আজকের এই নির্বাচনী পরিসমাপ্তির পর এই বিশ্লেষণ করতে বাধ্য হচ্ছি, সেটা হচ্ছে সবচেয়ে বড় দুর্দিন রাজনীতির ময়দানে, রাজনীতির জগতে সবচেয়ে বড় সংকটে পড়তে চলেছে শুভেন্দু অধিকারী। কারণ শুভেন্দু অধিকারী যেভাবে গোটা বিজেপি দলটাকে এবং দিল্লির বিজেপি কেন্দ্রীয় নেতৃত্বকে বুঝিয়ে নিজের দিকে টেনে নিয়ে আসতে পেরেছিলেন, এবং যেখানে দিলীপ ঘোষ থেকে শুরু করে সুকান্ত মজুমদার থেকে শুরু করে সবাই প্রায় একটা সাইডে চলে গেছে, যেখানে শুভেন্দুই যেন সব, সেই শুভেন্দু কিন্তু অত্যন্ত কঠিন পরীক্ষার মধ্যে পড়েছেন। এবং নিজের গড় যদি শুভেন্দু না বাঁচাতে পারেন, তাহলে আগামী দিনে পশ্চিমবাংলার রাজনীতি থেকে তাকে বিদায় নিতে হবে। এটা কিন্তু একদম পরিষ্কার দেয়াল লিখন, এটা বোঝা যাচ্ছে। নমস্কার, আজকে এইটুকুই, পরে আবার একদিন আসবো।